টিউশন ভিএক্স চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজ অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান এই সাবজেক্টের ভৌতবিজ্ঞান বা ফিজিক্যাল সায়েন্স এই পার্টে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসার সম্ভাবনা প্রবল রয়েছে সেই সব প্রশ্নগুলোর মধ্য থেকেই কিছু বাছাই করা প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিও। চলো তাহলে আজকের প্রথম প্রশ্ন নিয়ে শুরু করি। প্রথম প্রশ্ন কি বলছে, চাপের এসআই একক কী? এর উত্তর হলো পাস্কাল। চাপের এসআই একক হলো পাস্কাল। এই পাস্কালকে সংক্ষেপে পিএ দিয়ে লেখা হয়, পিএ। যেমন কিলোগ্রামকে আমরা সংক্ষেপে কেজি বলে লিখি, ঠিক সেরকম পাস্কালকে পিএ বলে লেখে। পরবর্তী প্রশ্ন, কোন কোন পদার্থ খোলা হাওয়ায় ঊর্ধ্বপাতিত হয়? এর উত্তর হলো কর্পূর, ন্যাপথালিন, আয়োডিন এবং অ্যামোনিয়াম ক্লোরাইড। দু তিনটে মনে রাখলেই যথেষ্ট। 3 নম্বর প্রশ্ন, আইসোবারদের ক্ষেত্রে কোন কথাটি সঠিক? দেখো, আইসোবার মানে যে সমস্ত পরমাণুগুলোর ভর সংখ্যা একই থাকে। পরমাণুর ভর সংখ্যা যদি একই থাকে তাহলে তাদেরকে আইসোবার বলা হয়। তাহলে আইসোবারগুলির ভর সংখ্যা সমান, কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন। আচ্ছা, পরবর্তী 4 নম্বর প্রশ্নটা কি বলছে দেখো। 4 নম্বর প্রশ্ন বলছে, ক্যালসিয়াম ক্লোরাইডের সংকেত কি? ক্যালসিয়াম ক্লোরাইডের সংকেত হলো CaCl2। 5 নম্বর প্রশ্ন, গ্লিসারিন এবং পারদের মধ্যে পার্থক্য করা যায় যেটির সাহায্যে, সেটি কি? সেটা হলো ঘনত্বের মাধ্যমে গ্লিসারিন আর পারদের মধ্যে পার্থক্য করা যায়। এরপরে 6 দাগ থেকে দেখো, শূন্য স্থান পূরণ করো। সিজিএস পদ্ধতিতে তাপ পরিমাপের একক কি? সিজিএস পদ্ধতিতে আমরা জানি তাপের একক হলো ক্যালোরি। এরপরে 7 নম্বর প্রশ্ন, কঠিন মোমের ঘনত্ব তরল মোমের ঘনত্বের তুলনায় কম না বেশি? উত্তর হবে বেশি। 8 দাগের প্রশ্ন কি বলছে দেখো, ফটো তোলার ফিল্মে কি পড়লে, ড্যাশ পড়লে নানা বিক্রিয়া ঘটে? কি পড়লে? আলো পড়লে। উত্তর হবে আলো। 9 দাগের প্রশ্ন, জারণের অর্থ কি? ইলেকট্রন ত্যাগ করা বা বর্জন করা। জারণের অর্থ হলো ইলেকট্রন ত্যাগ করা বা বর্জন করা। ঠিক, তাহলে বিজারণের অর্থ কি হবে? বিজারণের অর্থ হবে ইলেকট্রন গ্রহণ করা। 10 নম্বর প্রশ্ন, গলিত সোডিয়াম ক্লোরাইডের মধ্যে, সোডিয়াম ক্লোরাইড মানে হচ্ছে খাবার লবণ, নুন। এই গলিত সোডিয়াম ক্লোরাইডের মধ্যে ড্যাশ দিয়ে তড়িৎ পরিবাহিত হয়, মানে কিসের মাধ্যমে সোডিয়াম ক্লোরাইডের মধ্যে তড়িৎ পরিবাহিত হয়? উত্তর হবে আয়নের মাধ্যমে, আয়ন। এরপরে 11 দাগের, এগুলো এক কথায় উত্তর। বজ্র আসলে কি? বজ্র হলো বায়ুমণ্ডলে সৃষ্ট শক্তিশালী বৈদ্যুতিক স্ফুলিঙ্গ বা বিদ্যুৎ স্ফুলিঙ্গ। বিদ্যুতের যে ঝলকানি সেটা হচ্ছে বজ্র। 12 নম্বর প্রশ্ন, তড়িৎ বিভব পার্থক্যের একক কি? এর উত্তর হবে ভোল্ট। 13, কঠিন থেকে তরলে পরিণত হওয়াকে কি বলে? দেখো, কঠিন জিনিস গলে গেলে তরলে পরিণত হয়। যেহেতু গলে যাচ্ছে তাই এই প্রক্রিয়াটাকে বলা হয় গলন। কি বলে? এটাকে বলা হয় গলন। 14 নম্বর প্রশ্ন, কোনো রাসায়নিক বিক্রিয়ার শুরুতে কি কি প্রয়োজন হয়? একটা রাসায়নিক বিক্রিয়া শুরু করতে গেলে প্রথম হচ্ছে বিক্রিয়ক দরকার। বিক্রিয়ক মানে যারা নিজেদের মধ্যে বিক্রিয়া করে তারাকে বলা হয় বিক্রিয়ক। তাহলে বিক্রিয়ক যদি না থাকে, তাহলে বিক্রিয়ক না থাকলে আমরা রাসায়নিক বিক্রিয়া শুরু করতে পারবো না। তাহলে বিক্রিয়কের প্রয়োজন, এবং আরেকটা হচ্ছে সক্রিয়করণ শক্তির প্রয়োজন। এরপরে 15 নম্বর প্রশ্ন হচ্ছে, জলের হিমাঙ্ক কত? উত্তর হবে, সবাই জানি আমরা, 0 ডিগ্রি সেলসিয়াস। সেলসিয়াস কথাটা লিখতে বা বলতে ভুলবে না। 16 নম্বর প্রশ্ন, কোনো রাসায়নিক বিক্রিয়া, আচ্ছা এটা তো আমরা একটু আগে করলাম, এটা এখন আর প্রয়োজন নেই, এটা বাদ দেবে, এটা দরকার নেই, একটু আগে করলাম। 17 নম্বর প্রশ্ন হচ্ছে, অনুঘটক কাকে বলে? অনুঘটক কাকে বলে? অনুঘটক বলা হয় যে পদার্থ নিজে স্থায়ীভাবে পরিবর্তিত না হয়ে রাসায়নিক বিক্রিয়ার কেবলমাত্র হার পরিবর্তন করে তাকে অনুঘটক বলে। মানে যে সমস্ত পদার্থগুলো তাদের নিজের কোনো পরিবর্তন হবে না, তারা শুধু একটা বিক্রিয়াকে বেশি স্পিডে করাবে অথবা কম স্পিডে করাবে। মানে একটা বিক্রিয়া দ্রুত গতিতে ঘটাবে অথবা কম গতিতে ঘটাবে, এটাই হচ্ছে ওর কাজ, তাকে অনুঘটক বলা হয়। 18 নম্বর প্রশ্ন, বাষ্পীভবন কাকে বলে আর কি পদ্ধতিতে ঘটে? বাষ্পীভবন হচ্ছে কোনো তরল পদার্থের উপরিভাগ থেকে যে কোনো তাপমাত্রায় বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় বাষ্পীভবন। আর এটি তাপ গ্রহণের মাধ্যমে ঘটে থাকে। তাহলে তরল পদার্থের উপরিভাগ থেকে যে কোনো তাপমাত্রায়
এখানে একটা জিনিস উল্লেখ করা ভালো, সেটা হচ্ছে যে কোনো তাপমাত্রায়, এই জায়গাটাতে যে কোনো তাপমাত্রায়, মানে এমনি নর্মাল টেম্পারেচার, শীত গ্রীষ্ম বর্ষা সবসময় তরলের উপরিভাগ থেকে তরলের বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াকেই বলা হয় বাষ্পীভবন, আর এটি তাপ গ্রহণের মাধ্যমে ঘটে থাকে। এরপরে 19 নম্বর প্রশ্ন, বজ্র নিরোধক কী এবং এর ব্যবহার কী? দেখো, বজ্র নিরোধক হচ্ছে যে যন্ত্রের মাধ্যমে বজ্রপাতের হাত থেকে রক্ষা পাওয়া যায়, সেটাই হলো বজ্র নিরোধক। বজ্রপাতকে বাধা দেবে যেটা, সেটাই হচ্ছে বজ্র নিরোধক। এর ব্যবহারটা কি? এর ব্যবহার হচ্ছে বজ্রপাতের হাত থেকে ঘরবাড়ি, ভবন বা মানুষকে রক্ষা করাই হচ্ছে এর কাজ। এটা উঁচু ভবনে স্থাপন করা হয় বা ব্যবহার করা হয়। বজ্রপাতের হাত থেকে ভবন এবং মানুষকে রক্ষা করার জন্য ব্যবহৃত যন্ত্রকে বলা হয় বজ্র নিরোধক, এবং এটি উঁচু ভবনে ব্যবহৃত হয়। এরপর 20 নম্বর প্রশ্ন, বাষ্পায়ন এবং স্ফুটনের মধ্যে 3টি পার্থক্য লেখো। এগুলো 3 নম্বরের অথবা 2 নম্বরের পরীক্ষায় আসবে। বাষ্পায়ন এবং স্ফুটনের মধ্যে 3টি পার্থক্য। দেখো, 1 নম্বর পার্থক্য কি দিছে? কয়ে বাষ্পায়ন সব তাপমাত্রাতে ঘটে। একটু আগে বললাম বাষ্পায়ন যে কোনো তাপমাত্রায় ঘটে, আর স্ফুটন কেবলমাত্র একটা নির্দিষ্ট তাপমাত্রায় ঘটে। মানে একটা বাইরে থেকে ওকে তাপ দিয়ে একটা নির্দিষ্ট টেম্পারেচারে ফোটাতে হয়, তখন ওটা হলো স্ফুটন। আর এমনি সাধারণভাবে যদি আমরা কোনো তরলকে রেখে দিই তাহলেও কিন্তু তার বাষ্পায়ন ঘটে, কিন্তু স্ফুটন করতে গেলে তাকে এক্সট্রা তাপ দিতে হবে। বাষ্পায়ন কেবলমাত্র তরলের উপরিভাগ থেকে ঘটে। বাষ্পায়ন শুধুমাত্র তরলের উপরিপৃষ্ঠ থেকে ঘটে, কিন্তু স্ফুটন সমগ্র তরলের মধ্যে ঘটে থাকে স্ফুটনটা। আর বাষ্পায়ন হচ্ছে ধীর প্রক্রিয়া, আস্তে আস্তে ঘটে থাকে, আর স্ফুটন দ্রুত প্রক্রিয়া। দেখবে যখন আমরা জল গরম করি, জল যখন ফুটতে শুরু করে তখন তীব্র বেগে বাষ্প নির্গত হয়, কিন্তু বাষ্পায়ন ধীরে ধীরে, হয়তো নদীতে বা পুকুরে যে বাষ্পায়নটা ঘটে সেটা নিশ্চয়ই জল ফোটানোর মতন বাষ্প ওঠে না। তাহলে এই হলো 3টি বাষ্পায়ন আর স্ফুটনের মধ্যে পার্থক্য। এরপর 21 নম্বর প্রশ্নটা বলছে, ধাতব পরিবাহী আর তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে 2টি পার্থক্য লেখো। উত্তর, ধাতব পরিবাহীতে ইলেকট্রনের মাধ্যমে তড়িৎ পরিবাহিত হয়, কিন্তু তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে আয়নের মাধ্যমে তড়িৎ পরিবাহিত হয়। এটা হলো মূল পার্থক্য, যে ধাতুর মধ্য দিয়ে ইলেকট্রন তড়িৎ পরিবহন করে, আর তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে আয়ন তড়িৎ পরিবহন করে। পার্থক্য কি বলছে? ধাতব পরিবাহীতে রাসায়নিক পরিবর্তন ঘটে না, কিন্তু তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে রাসায়নিক পরিবর্তনটা ঘটে। এরপরে আজকের শেষ প্রশ্ন, বজ্রপাত এবং বজ্রনাদের মধ্যে পার্থক্য কী? বজ্রপাত আর বজ্রনাদের মধ্যে পার্থক্য কী? আজকের শেষ প্রশ্ন। দেখো, বজ্রপাত হলো আকাশে দেখা বৈদ্যুতিক আলোর ঝলকানি, আর বজ্রনাদ হলো সেই ঘটনার ফলে উৎপন্ন তীব্র শব্দ। আমরা বৃষ্টির সময় দেখি যে বজ্রপাত, প্রথমে আগে বিদ্যুতের ঝলকানিটা চোখে পড়ে, তারপরে একটা শব্দ, বিকট শব্দ আমরা শুনতে পাই, সেটা হলো, ওই শব্দটা হলো বজ্রনাদ, আর যে বিদ্যুতের ঝলকানি দেখলাম সেটাকে বলা হয় বজ্রপাত। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটা তোমরা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের কাছে এই ভিডিওটি শেয়ার করে দাও এবং লাইক করে দাও।